চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চিত্রনায়িকা ঐশিকা ঐশী। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি অনেক ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হৈমন্তীর ইতিকথা, এটি আপনার প্রথম চলচ্চিত্র। আমরা একটু জানতে চাই এই চলচ্চিত্রের বিশেষত্বটা আসলে কি? এই চলচ্চিত্রের বিশেষত্ব বলে শেষ করার মতো না, কারণ আমি যতটুকু জানি যে হৈমন্তীর ইতিকথা একটি অবিস্মরণীয় একটি গল্প দিয়ে তৈরি করা হয়েছে। যেমন এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প হৈমন্তী অবলম্বনে এটি নির্মাণ করা হয়েছে। এই চলচ্চিত্রটি 100 বছর আগের একটি গল্প। সেই সময় তৎকালীন সমাজের যে নিপীড়ন, একজন নারীকে যেভাবে নিপীড়ন করা হয়েছে, একজন বধূকে যেভাবে নিপীড়ন করা হয়েছে, তো সেইখান থেকেই গল্পটি উঠে এসেছে। এবং এই গল্পটি অনবদ্য একটি গল্প। ওই সময়কার যে সিচুয়েশনটা ছিল, এখনও সেই অনবদ্য গল্পের সেই পটভূমিটা আমরা এখনও আমাদের সমাজে প্রচলিত আছে এবং আগামী 100 বছরও আমার মনে হয় যেটা থাকবে। তো এই জন্য আমার মনে হয় যে এই গল্পটা অনেকটা ব্যতিক্রম এবং এই জন্য এই গল্পটা আসলে একটা অবিস্মরণীয় গল্প। এই চলচ্চিত্রে কাজ করার অফারটা কিভাবে পেয়েছিলেন? আমি আসলে শুরু করি আমারই প্ল্যানিং ছিল যে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাজ আমি করব, বিকজ আমি ছোটবেলা থেকে অনেক আগে থেকে রবীন্দ্রনাথের গল্প পছন্দ করতাম, অনেক গল্প পড়েছি। ওনার সবগুলো কবিতা, গল্প, ম্যাক্সিমাম অনেক কিছুই আমার পড়া। তো আমি যখন ওনার গল্পগুলো পড়তাম, তো তখন আমার নায়িকার যে চরিত্রটা থাকতো বা যে মূল ভূমিকাটা থাকতো, সেখানে আমার মনে হয় আমি নিজেকে সেখানে অঙ্কন করে ফেলতাম। আমি কল্পনায় ওই চরিত্রটা আমি নিজেকে ভাবতাম যে আমি এটা। তো ওইখান থেকে যে একটা ভিতরে একটা সুপ্ত চেতনা ছিল, সেখান থেকে আসলে এই গল্পটা আমার একটা চিন্তায় ছিল যে আমি এই কাজটা করব। সেখান থেকে আমি আসলে পরিচালক স্যারের সঙ্গে কথা বলি যে স্যার, এটা চিত্রনাট্য করা যায় কিনা বা এই গল্পটা নির্মাণ করা যায় কিনা। ওখান থেকেই শুরু। আচ্ছা, এখানে আপনার সহশিল্পী কারা ছিলেন? আমার সহশিল্পী বেশ কিছু কিংবদন্তি শিল্পী আমার সঙ্গে কাজ করেছে। এখানে উপচরিত্র যিনি করেছেন তিনি হচ্ছেন চিত্রনায়ক সাইফ খান। আর তাছাড়া আরও অনেক বড় বড় আর্টিস্ট কাজ করেছে, যেমন হচ্ছে ঝুনা চৌধুরী আঙ্কেল, তারপরে খলিলুর রহমান কাদেরি আঙ্কেল, তারপরে হচ্ছে রাশেদা চৌধুরী আন্টি, অনেক বড় বড় আর্টিস্ট এখানে কাজ করেছে। কোন কারণে আসলে মিডিয়াতে আসা? মিডিয়াতে আসা হচ্ছে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। আমি বললাম না যে রবীন্দ্রনাথের গল্পগুলো যখন পড়তাম, ওখানের মেন চরিত্রটা আমি নিজেকেই কল্পনা করতাম যে আমি বুঝি সে। তো সেখান থেকে মনে হতো যে একটা সময় আমি এই জিনিসগুলো যদি ইয়াতে আসে, পর্দায় আসে, স্ক্রিনে আমি দেখাতে পারি। তো ওইখান থেকে আসলে স্বপ্নটা বাস্তবায়ন, আর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল। এবারে আমরা হৈমন্তীর ইতিকথা মুভি থেকে একটি গান দর্শকদের উদ্দেশ্যে প্লে করতে যাই। অবশ্যই, চলো দর্শক, আমরা ভিডিওটি দেখি। একটি মিউজিক ভিডিও দেখলাম, খুবই ভালো লেগেছে। এর আগে অভিনয় করার অভিজ্ঞতা আছে কিনা? এটি প্রথম মুভি আমরা জানি, কিন্তু এর আগে কোনো নাটকে বা অন্য কোনো টিভিসিতে কাজ করা হয়েছে কিনা? অন্য কোনো নাটকে কাজ করিনি, তবে কিছুটা ডিরেকশন দিয়েছি। আচ্ছা, কোন কোন নাটকে ডিরেকশন? নাটকে না, চলচ্চিত্রে আমি ডিরেকশন দিয়েছি। আমি বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির ক্যাবিনেট মেম্বার, সেই হিসেবে আসলে একটু অভিজ্ঞতা ছিল। অভিনয়ের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে যারা এখন ইন্ডাস্ট্রিতে আসছে, অনেকে শিখে এসেছেন, অনেকে না শিখেই কাজ করছেন, অনেক ভালো কাজ করছেন। সেই জায়গা থেকে আপনার কি শিখে আসা হয়েছে কিনা, বা না শিখে আসলেও সেই জায়গা কিভাবে সেটা রিকভারি করছেন? এবং যারা অনেকে আছে যারা এই যে শিখে আসার পরে যে লাইফে অনেক বেশি, কারণ তারা অনেক কিছু বুঝে দেখে শিখেছে, এবং অনেকে আছে যারা কাজ করতে করতে তারা শিখে, এই জায়গা থেকে পার্থক্যটা কেমন দেখছেন? না, অবশ্যই এক্সপিরিয়েন্স যেটা শিখে, থিওরিটিক্যালি শিখে আসার তো একটা আলাদা অভিজ্ঞতা থাকে। আর যারা কাজ শিখে 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 আর কি করে করে শিখে, সেখানের ব্যতিক্রম অবশ্যই আছে। কারণ করে করে শিখলে সেটা আপনার হাতে কলমে যেটা অনেক ভালোভাবে বোধগম্য হয়। আর আমার বিষয়টা একটু ডিফারেন্ট। আমি যেহেতু ডিরেকশন দিয়েছি, ওখান থেকে তো আমার কিছুটা এক্সপিরিয়েন্স ছিল। তাছাড়া আমাদের এই হৈমন্তীর ইতিকথা চলচ্চিত্রটি যেহেতু রবীন্দ্রনাথের গল্প, আর এটা তো আমাদেরকে অনেক ধরে ধরে গবেষণা
করে তৎকালীন সমাজের ওই প্রেক্ষাপটটা তুলে ধরতে হয়েছে। বর্তমান সিচুয়েশনে কিন্তু 100 বছর আগের ওই এনভায়রনমেন্টটা সৃষ্টি করাটা খুব ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, ইটস এ ভেরি ডিফিকাল্ট জার্নি ফর মি। বাট আমরা এটা করেছি, খুব নিপুণভাবে চেষ্টা করেছি, একটু লং টাইম ধরে এটা আমরা গ্রুমিং করেছি, প্রায় 1.5 বছর আমরা এটা গ্রুমিং করেছি। দেন আমরা এক লট কাজ করেছি, এসে সেটা এডিট করে কতটুকু ভুল হয়েছে, কতটুকু সংশোধন প্রয়োজন সেটা করেছি, এবং মাঝে একটু গ্যাপ দিয়ে আমরা গবেষণা করে গ্রুমিং করে করে দেন আবার শুটিংয়ে গেছি। মানে এটা আমাদেরকে অনেক গবেষণা করতে হয়েছে। আচ্ছা, শুটিং কোন কোন প্লেসে হয়েছে? শুটিং ঢাকার আশেপাশেই হয়েছে, মানিকগঞ্জে করেছি, উত্তরায় করেছি, এরকম ঢাকার অনেক সাইডেই করা হয়েছে বিভিন্ন লোকেশনে। আপনার বাস্তব জীবনে কি হৈমন্তী রীতিকথার মতো কারো চরিত্র, যে নায়িকার যে চরিত্র, সেই চরিত্রের মতো কাউকে দেখেছেন কিনা, বা আপনার মধ্যে সেই চরিত্রের কোথাও না কোথাও মিল খুঁজে পান কিনা? এটা একটা হচ্ছে মানে হৈমন্তীর ক্যারেক্টারটা এরকম যে বিয়ের আগে সে খুব দুরন্ত একটি মেয়ে ছিল, বাবার আদরের ভালোবাসার একটি মেয়ে ছিল, যে একটি মানে খুব মানে কারো কোনো বাধা মানে না, খুব মানে একটা দুরন্ত ক্যারেক্টার যেটাকে বলে। এবং সে বিয়ের পরে সম্পূর্ণ পাল্টে যায় বলতে যে শ্বশুর শাশুড়ি প্রথমে অনেক ভালো থাকে, আস্তে আস্তে তার প্রতি বিভিন্ন কারণে একটা নিপীড়ন পর্যায়ে চলে আসে। তো এখন বাস্তবে তো আমাদের চারপাশে এরকম ঘটনা অহরহ ঘটছে, কারণ প্রত্যেকটা নারী একজন হৈমন্তী। আমি যেটা বলবো, খুব কম ব্যতিক্রম আছে। প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে কেন, আপনি বিশ্বের এক এক ধরনের টর্চারিং এক একভাবে হয়। উন্নত সমাজে দেখবেন একভাবে হচ্ছে, যারা দেখবেন স্লাম এরিয়ায় তাদের এক ধরনের হচ্ছে, কিন্তু টর্চারিং বা শ্বশুর বাড়িতে গিয়ে নিপীড়িত হচ্ছে, এটা কিন্তু বরাবর প্রত্যেকটা সমাজে বিদ্যমান। তো এরকম ঘটনা আশেপাশে অহরহ আছে। আর আমাকে টাচ করে কি, আমি কোনো চলচ্চিত্রে কাজ করি বা কোনো কিছু, আমার সবসময় একটা থিম থাকে এরকম, যে একটা মেসেজ যেন দর্শক পায়, একটা খুব সুন্দর মেসেজ যেন দর্শককে দেয়া যায় একটা চলচ্চিত্র দেখে। তো সেই প্রেক্ষাপট থেকে আমার মনে হলো যে এটা যেহেতু অনবদ্য একটি গল্প, অনেক আগেও যেটা ছিল বর্তমানে চলমান, ভবিষ্যতেও বিদ্যমান থাকবে, এটার কোনো চেঞ্জ কতটুকু হবে আমি জানি না। তো সেইখান থেকে আমি বলবো যে আসলে আশেপাশে অনেক দেখেছি, ফ্রেন্ডদের মধ্যেও অনেক দেখেছি, আমার নিজের জীবনে হয়তো বা হয়নি, বা ওই সিচুয়েশনটা এখনও হয়নি, জন্য আমি হয়তো বা এটা জানি না, বাট এটা আশেপাশে অনেক দেখেছি আমি যে এরকম হচ্ছে। অভিনেতা, নির্মাতা, কলাকৌশলীর সহযোগিতা কেমন পেয়েছেন? হ্যাঁ, সবার প্রচণ্ড সহযোগিতা ছিল, এবং সবাই খুব বড় ভালো মানে কিংবদন্তি আর্টিস্ট ছিল, সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে। প্রত্যেকটা আর্টিস্ট আমাকে খুবই সহযোগিতা করেছে। খুব ভালো ছিল, আমাদের সেটটা খুব ভালো ছিল। এবং আমি এটা বলবো যে মানে একটু ডিফারেন্ট ছিল এই জায়গা থেকে, যেহেতু রবীন্দ্রনাথের কাজ হচ্ছে, আমাদের ক্যামেরা বাহিরে যে সময়টুকু আমাদের ছিল, ওই সময়টুকু মানে একটু যে অন্য সিনেমাগুলোতে দেখা যায় না যে সবাই একটু দুষ্টুমি করছে, মজা করছে, হাসাহাসি করছে, কিন্তু আমরা কিন্তু এটা একটা অ্যাটেনশন নিয়ে যে পরবর্তী সিকোয়েন্সটা আমাদেরকে আরও ভালো করতে হবে, আমাদের একটা স্টাডির মধ্যেই থাকতে হয়েছে। তো সব সাইড থেকে বলবো যে যারা ছিল সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে, বুঝিয়েছে, যেহেতু এটা আমার ফার্স্ট কাজ, অনেক সহযোগিতা করেছে, অনেক ভালো ছিল। আচ্ছা, অভিজ্ঞতা থেকে কি শিখতে পেরেছেন? আমি এখন যেহেতু হৈমন্তী, হয়তো বা একটা সময় আমি হৈমন্তীর শাশুড়ির যে পর্যায়টা থাকে ওখানে যাব হয়তো, বা এখন যেহেতু হৈমন্তী যেভাবে টর্চারিং হচ্ছে দেখলাম, যে কতটা কষ্ট পেতে হয় একটা গৃহবধূকে। হ্যাঁ, হয়তো বা আমি যখন ওই স্টেজে যাব, যখন আমার যদি এরকম সিচুয়েশন হয় অভিজ্ঞতা থেকে, হয়তো বা আমি এরকম করব না, একটা অভিজ্ঞতা তো হলো। আচ্ছা, পরিবারের সাপোর্ট কেমন আছে? হ্যাঁ, পরিবারের অনেক সাপোর্ট ছিল, যেহেতু এটা একটা সাহিত্য নির্ভর চলচ্চিত্র, এটাকে সবাই খুব ওয়েলকাম করেছে, খুব সাপোর্ট দিয়েছে। আচ্ছা, চলচ্চিত্র জগতের কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে? সবার অভিনয় খুব ভালো, কারণ একজনের অভিনয় এক ধরনের ডিফারেন্সিয়েট থাকে, মানে একজনের এক সাইড থেকে ভালো লাগছে, অন্যজনের অন্যরকম অন্য সাইড থেকে ভালো লাগছে, সবার অভিনয় খুব ভালো লাগে। তবে আমার কাছে ঐশ্বরিয়া রায়কে খুব বেশি ভালো লাগে, ওনার বেশ কিছু মুভি আমি বারবার দেখি। আচ্ছা, এখন যেহেতু একটি খুব সাহিত্য সমৃদ্ধ একটি মুভি করে ফেলেছেন আপনি, ভবিষ্যৎ পরিকল্পনা কি? আর কি কি ধরনের মুভি করার চিন্তা ভাবনা রয়েছে?
আমার জীবন নির্ভর চলচ্চিত্র পছন্দ, সাহিত্য নির্ভর চলচ্চিত্রগুলো আমি বেশি পছন্দ করি। এই কাজগুলোই আমার করার ইচ্ছা। আমার হাতে অলরেডি আরও দুটো সাহিত্য নির্ভর চলচ্চিত্রের অফার আছে, আমরা হয়তো বা খুব শীঘ্রই শুরু করব। আর সব ধরনের চলচ্চিত্রই করব, তবে আমার এই সমস্ত চলচ্চিত্র একটু বেশি ভালো লাগে যেটা হচ্ছে জীবন নির্ভর, যেখান থেকে মানুষ কিছু শিখতে পারে, জানতে পারে যে আমি এমন করছি, এটার ফিউচারটা এমন হবে। তো এই ধরনের চলচ্চিত্রই আমার করার বেশি ইচ্ছা। কাজ করতে গিয়ে এমন কোনো ইনসিডেন্ট ঘটেছে যেটি সারা জীবন আপনার মনে থাকবে, ভালো কিংবা মন্দ সব মিলিয়ে? আচ্ছা, এরকম ইনসিডেন্টস তো অনেকই ঘটে। তো একটা আমি এখন বলতে পারি, এটা হচ্ছে আমার একটা মানে একক গান ছিল, ফাগুন হাওয়ায় হাওয়ায়। তো ওটা আমাকে একটা নদী ছিল, ওখানে শ্যুট করতে হয়েছে, নদীতে নামতে হয়েছে। তো একদিন হলো কি যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমাদের ওই মুহূর্তে শ্যুটটা নিতে হবে, না হলে তো বৃষ্টি থাকলে আমরা তো আর ওইটা করতে পারছি না। তো ক্যামেরা সব রেডি, আমাকে নামিয়ে দেওয়া হলো নদীতে। তো ওখানে বেশ কিছু পদ্ম ফুল ছিল। তো আমাকে ডিরেকশন দেওয়া হচ্ছিল যে আর একটু ভিতরে গিয়ে পদ্ম ফুল তোলো, আর একটু ভিতরে যাও। তো আমি যাচ্ছি ভিতরে, একটু দেখি যে অনেক গভীরে পা চলে যাচ্ছে, আর একটু গেলে আমি পড়ে যাব। এদিকে আবার উপর থেকে বৃষ্টি পড়ছে, আর আমি শাড়ি পরা, নদীতে আমি সাঁতারও জানি না, ভয়ের ব্যাপার, মারাত্মক একটা ভয়ের বিষয়। কিন্তু আমি বলতেও পারছি না, যেহেতু ক্যামেরা ওয়ান, আমি বলতেও পারছি না যে আমি যেতে পারছি না। আমাকে এক্সপ্রেশন ধরে রেখে আমি ওখান থেকেই পদ্ম ফুল তোলার চেষ্টা করছি, কিন্তু এখান থেকে ডিরেকশন যাচ্ছিল যে তুমি আরেকটু যাও, আরেকটু ভিতরে যাও, কিন্তু আমি যেতে পারছিলাম না। মানে এই যে একটা ব্যতিক্রম একটা মানে এক্সপেরিয়েন্স, এটা আসলে মনে পড়ে মাঝে মধ্যে, বৃষ্টি নামলে আমার মনে পড়ে। আচ্ছা, হৈমন্তীর ইতিকথার চলচ্চিত্র এমন কোনো ডায়লগ বা কথন যেটি আপনাকে খুব ভালোভাবে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে, বা যে শিরোনামটি বা যে ডায়লগটি আপনি কখনোই ভুলবেন না, এরকম কোনো ডায়লগ এখন আপনার মনে আছে কিনা? হ্যাঁ, এমন তো অনেক ডায়লগ ছিল, বিকজ ডায়লগগুলো হয়েছে কি, আমার বাবার ক্যারেক্টার যিনি করেছেন উনি কিছু ডায়লগ দিয়েছে, যেটা আমরা ছোটোবেলায় হৈমন্তী যেহেতু আমাদের পাঠ্যপুস্তকে ছিল, তো তখন আমরা বেশ কিছু সারাংশ সারমর্ম পড়েছি। তো মানে এই ইয়াগুলো মানে এই ডায়লগগুলো অনেকটা আমার বাবার ক্যারেক্টার যিনি করেছেন উনি দিয়েছেন, যিনি হচ্ছে হিরো ছিলেন তিনি কিছু দিয়েছেন। তো আমার যদি বলেন, আমি হৈমন্তী হিসেবে তো আমি তো শুধু কষ্ট পেয়েছি, আমারও বেশ কিছু ডায়লগ, মজার ডায়লগ ছিল বা সুন্দর ডায়লগ ছিল। আর ওই অবিস্মরণীয় ডায়লগগুলো যেগুলো, যে একটা আছে যে আমার বাবা যেটা বলেছে যে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই। এই কথাগুলো আমরা ছোটবেলায় কিন্তু পড়েছি। ভাব সম্প্রসারণ সারাংশ, সে আমার সম্পত্তি ছিল না, সে আমার সম্পদ ছিল না, সে আমার সম্পত্তি ছিল। গল্পে আড্ডা আমাদের সময় পার হয়ে গিয়েছে, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আশা করছি আগামীতে আরও ভালো ভালো মুভি আমাদেরকে অফার দেবেন এবং এভাবে ভালো কাজ করে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।